এটা ওই বইয়েরই, যে বইটা প্রথমে রেফারেন্স হিসেবে দিয়েছিলাম, সেই বইয়েরই 7 নম্বর চ্যাপ্টার, ফিউশন। এতদিন ফিশন সম্পর্কে অনেক কিছু পড়েছি, ফিশন নিয়ে পড়েছি যে ফিশন রিয়াকশন কি, ফিশন রিয়েক্টর কি, ফিশন রিয়াকশন ইউজ করে কি করে পাওয়ার জেনারেট করা হয়, তার জন্য কত রকমের পাওয়ার প্ল্যান্ট আছে এবং কোনটায় কি প্রসেস ইউজ করা হয়, সেখানে আর কি কি ম্যাটেরিয়ালস থাকে ফুয়েল ছাড়া, সেগুলি ডিটেলস দেখেছি। সেটা গেল ফিশনের পার্ট। আজকে দেখবো ফিউশনের পার্ট। ফিউশন আলাদা একটা রিয়াকশনের নাম। ফিউশন ফিউজ থেকে এসছে আর কি, যে লেখাই আছে when two light nuclear particles combine এর আরেক নাম ফিউজ together, energy is released because the product nuclei have less mass than the original particles. তার মানে দুটো মানে ফিউশন বিক্রিয়াটা হচ্ছে যে দুটা অপেক্ষাকৃত তুলনামূলকভাবে কম ওয়েটের, মানে লাইট মাস, যার অ্যাটমিক নাম্বার কম, সেরকম দুইটা নিউক্লিয়াস যখন মিলিত হবে, একসাথে মিলিত হয়ে হায়ার অ্যাটমিক মাসের কোনো একটা প্রোডাক্ট উৎপাদন করবে এবং সাথে এনার্জি উৎপাদন করবে। এখন সেই প্রসেসটাকে ফিউশন বলতেছে। এখন আর বড় অ্যাটমিক মাসের, হাই অ্যাটমিক মাস ইউরেনিয়াম এইসব নিয়ে কথা বলবো না, এখন আমরা বলবো লাইট অ্যাটমিক মাসের, যেমন হাইড্রোজেন, ড্রিট্রিয়াম, ট্রিটিয়াম, এগুলি নিয়ে আমরা আলাপ করব, কারণ এগুলির অ্যাটমিক মাস কিন্তু কি বলে কম আর কি। তো এরকম যখন দুটা অ্যাড হয়ে থার্ড আরেকটা উৎপন্ন করবে, তো যেহেতু আমাদের মাস ইকুয়েশনের দুই পাশে সমান হতে হয়, যদি কোনো কারণে সমান না হয় তখন এক্সট্রা যে মাসটা, মাস ডিফেক্ট যেটাকে বলে, যে ডান পাশের মাস আর বাম পাশের মাস মিলল না, মাস ডিফেক্ট যেটা, সেটা এনার্জি আকারে রিলিজড হবে, সেটাই আমার ফিউশন রিয়াকশন এনার্জি। দেখি কি রিয়াকশন দেখাচ্ছে এখানে। এখানে দেখাচ্ছে দুইটা হাইড্রোজেন দুইটা নিউট্রনের সাথে অ্যাড হয়ে একটা হিলিয়াম উৎপন্ন হচ্ছে। হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার 1, নিউট্রনের তো কি বলে তোমার 0, আর শুধু একটা পার্টিকেল, তাই তোমার এ আছে 1 আর জেড হচ্ছে 0। তো এভাবে দুইটা হাইড্রোজেন দুইটা নিউট্রন ক্যাপচার করে সে হিলিয়ামে পরিণত হয়েছে। এখন তাহলে বলতে পারো যে তাহলে স্যার এনার্জি কি করে হলো? তো ওইটাই হিসাব করে দেখাচ্ছে যে ইকুয়েশনের তোমার বাম পাশে আছে দুইটা হাইড্রোজেন এবং দুইটা নিউট্রন, তাদের যে ভর অ্যাটমিক মাস আর এই হিলিয়ামের যে অ্যাটমিক মাস সমান না। ডিফারেন্স কত? ডিফারেন্সটা এখানে বের করছে 0.03037 এমইউ। এমইউ মানে অ্যাটমিক মাস ইউনিট। আর এক অ্যাটমিক মাস ইউনিট সমান সমান কত মেগা ইলেকট্রন ভোল্ট, এটা কিন্তু একটা হিসাব দেখানো হয়েছিল 931 বা সামথিং লাইক দ্যাট, এরকম একটা ইকুয়েশন দেখানো হয়েছিল। সেই হিসাব করে বের করছে যে টোটাল বের হচ্ছে 28.3 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি। এটা হচ্ছে এই ফিউশন রিঅ্যাকশন থেকে উৎপন্ন হওয়া এনার্জি। তাহলে আমরা কি এই এনার্জি ইউজ করে কিছু করতে পারি কিনা, মানে ইলেকট্রিসিটি উৎপাদন? ফিশন রিঅ্যাকশন থেকে আমরা তো এনার্জি পেয়েছিলাম, সেই এনার্জি থেকে তো আমরা ইলেকট্রিসিটি উৎপাদন করেছিলাম, ইলেকট্রিসিটি প্রোডাকশন তো পসিবল হয়েছিল। তাহলে এই এনার্জি থেকে করা যাবে কিনা সেটা একটা ইস্যু কিন্তু মাথায় আসে। তো দেখি, ফিশনে তো চেইন রিঅ্যাকশন হতো, কারণ হ্যাঁ হ্যাঁ এটা হিলিয়ামের অ্যাটমিক মাসের কথা বলা হচ্ছে। তো যেটা বলতেছিলাম, ফিশনের মজাটা ছিল একটা বড় নিউক্লিয়াস, হাই অ্যাটমিক নাম্বারের নিউক্লিয়াস ভেঙে দু টুকরা হতো, আর সেটা দু টুকরা হওয়ার জন্য তাকে একটা নিউট্রন দিয়ে আঘাত করতে হতো। এবং ফলে কি হতো, আমার বড় যে নিউক্লিয়াস সেটা ভেঙে দু টুকরা হওয়ার সাথে আরো তিনটা নিউট্রন উৎপাদন করতো। সেই নিউট্রনের মধ্যে তিনটার মধ্যে যদি দুইটা মানে কোনো কারণে নষ্ট হয়ে যেত, মানে লিকেজ হয়ে যেত, কিংবা মডারেটর এবং অ্যাবজর্বারের মাধ্যমে অ্যাবজর্ব হয়ে যেত,
তারপরেও যে একটা নিউট্রন থাকতো সে কিন্তু আবার আঘাত করতো যে বাই প্রোডাক্ট উৎপাদন হয়েছে। এভাবে একটা চেইন রিঅ্যাকশন চলতেই থাকতো, একটা থেকে তিনটা, তিনটা থেকে ছটা, ছটা থেকে নয়টা, এমন চলতেই থাকতো। এখানে কি সেরকম কোনো চেইন রিঅ্যাকশন হওয়া পসিবল? যদি পসিবল হয় তাহলে এই এনার্জিটা তো আর 28.3 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জিতে আটকে থাকবে না, এনার্জি তো আরো উৎপাদন হবে। ফলে সেখান থেকে আমাদের একটা ইলেকট্রিসিটি প্রোডাকশনের কিন্তু কি বলে পসিবিলিটি থেকে যায়। তো দেখি এখানেও কি চেইন রিঅ্যাকশন করা সম্ভব কিনা। তো এখানে বলতেছে, পরে কি বলতেছে, a comparable amount of energy would be obtained by combining 4 hydrogen nuclei to form helium plus 2 positrons। তো বলতেছে চারটা হাইড্রোজেন থেকে একটা হিলিয়ামও কিন্তু উৎপাদন হতে পারে। দুইটা রিঅ্যাকশন দেখালো, একটা বললো দুইটা হাইড্রোজেন দুইটা নিউট্রনের সাথে মিলে একটা হিলিয়াম হচ্ছে, আবার বলতেছে চারটা হাইড্রোজেন থেকে একটা হিলিয়াম হয়ে দুটো পজিট্রন উৎপাদন হচ্ছে। এটা একটা রিঅ্যাকশন দেখাই যায়। এই যে নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন, এটা কিন্তু হাইড্রোজেন যে বোমা আছে, হাইড্রোজেন বোমার কিন্তু মূল সূত্রটাই হচ্ছে এই ফিউশন রিঅ্যাকশন, হাইড্রোজেন বোমা। অথবা আমাদের সূর্যতে যে রিঅ্যাকশন হয়, যে কারণে তাপ উৎপাদন হয়, যেই মানে তাপের কারণে পুরো পৃথিবী চলতেছে, তো সেটাও কিন্তু এই ফিউশন রিঅ্যাকশন। শুধু সূর্য না, ফিউশন, ফিশন না, হাইড্রোজেন বোমা হচ্ছে ফিউশন, ফিউশন রিঅ্যাকশন হয়, ফিশন রিঅ্যাকশন হয় না। আর আমাদের পরে তার পরনি কজ দ্য ফিউশন রিঅ্যাকশন টু প্রডিউস ইন এ র্যাপিড অ্যান্ড আনকন্ট্রোলড ওয়ে। ফিউশন হওয়ার পরে কি বলছে, কজ দি ফিউশন রিঅ্যাকশন টু প্রসিড ইন এ র্যাপিড অ্যান্ড আনকন্ট্রোলড ওয়ে। মানে ফিউশন যখন রিঅ্যাকশন শুরু হবে সেটা কিন্তু র্যাপিডলি চলবে এবং আনকন্ট্রোল, আর কন্ট্রোল করা যাবে। হাইড্রোজেন বোমা এই ঘটনাটা ঘটবে, এরপরে তুমি দেখতে পারবে। কেউ হয়তো আবার জয়েন করছে। ওকে, যেটা বলতেছিলাম, আমাদের সূর্যে বা অন্য যে গ্রহ আছে, স্টার গুলো আছে, সেখানে এটা হয়, হাইড্রোজেন বোমাতেও এটা হয়। তো এখানে সেই রিঅ্যাকশন গুলো দেওয়া যে কি কি ঘটনা ঘটতে পারে, ঠিক আছে, কি কি ঘটনা ঘটতে পারে। যেমন দুইটা এখন হাইড্রোজেন পাই কোথায় আমরা? ইউরেনিয়াম তো অনেক কি বলে, ফিশন আর ফিউশন যদি আমরা কম্পেয়ার করি, ফিশন কিন্তু ঘটানোর জন্য ইউরেনিয়াম, প্লুটোনিয়াম এরকম কিছু লাগে, যেগুলি বাজারে সহজে অ্যাভেলেবেল না, খুব সস্তা না, যে চাইলেই যে কেউ প্লুটোনিয়াম 235 নিয়ে আসবে। ওই মাটির নিচে থেকে খনিজ পদার্থ থেকে বের করতে হয়, সেটারও সবটুকু কাজে লাগে না, কিছু ফেলে দিতে হয়, ফেলে দিয়ে বাকি অংশটুকু আমাকে কাজে লাগাতে হয়, অনেক এক্সপেন্সিভ। কিন্তু হাইড্রোজেন বা ডিট্রিয়াম বা ট্রিট্রিয়াম, হাইড্রোজেনের তো দুটো আইসোটপ, ডিট্রিয়াম আর ট্রিট্রিয়াম, তাদেরকে কিন্তু আমরা মানে পেতে পারি। যেমন ট্রিট্রিয়াম না পেলেও ডিট্রিয়াম যেটা, মানে যার হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়, একটা ইলেকট্রন একটা প্রোটন, সেটা হচ্ছে তোমার হাইড্রোজেন। আর ড্রিট্রিয়ামে কি হয়, একটা ইলেকট্রন একটা প্রোটন আর একটা নিউট্রন। ট্রিট্রিয়ামে কি হয়, একটা ইলেকট্রন আর তোমার একটা প্রোটন দুইটা নিউট্রন। তো সমুদ্র মানে কি বলে, আমরা যে পানি পাই, সেই পানির মধ্যে যে শুধু হাইড্রোজেন থাকে তা না, তার মধ্যে কিন্তু কখনো কখনো ড্রিট্রিয়ামও থাকে। যদিও ট্রিট্রিয়াম যেটা আছে সেটা কিন্তু ন্যাচারালি পসিবল না, সেটা ন্যাচারালি পসিবল না, সেটাকে কিন্তু আমাকে আর্টিফিশিয়ালি বিক্রিয়ার মাধ্যমে বানাতে হয় আর কি। তো পানি যেহেতু আমাদের পৃথিবীর একটা বিশাল অংশ পানি, সুতরাং এটা ঠিক ইউরেনিয়ামের মতো না যে আদৌ কি পাবো, টাকা দিয়ে কিনতে হবে, সেটা কি শেষ হয়ে যাবে কিনা প্রকৃতি থেকে, ব্যাপারটা সেরকম না। যেহেতু পানি প্রচুর আছে, সুতরাং হাইড্রোজেন বলো, ডিট্রিয়াম বলো, ট্রিট্রিয়াম বলো, এগুলি কিন্তু আমি পাবো আর কি, ন্যাচারালি পাবো, এটা কখনো শেষ হয়ে যাবে না। সেই কথাগুলো এখানে বলা আছে। যেমন there is one atom of deuterium of every 6700 atom of hydrogen। হাইড্রোজেনের যদি 6700টা অ্যাটম থাকে, তার মধ্যে একটা তোমার ডিট্রিয়াম থাকবে, এটা ন্যাচারালি পসিবল, ন্যাচারালি।
কিন্তু ট্রিটিয়াম যেটা সেটা কিন্তু ন্যাচারালি পসিবল না, সেটা বিক্রিয়ার মাধ্যমে তোমাকে বানায় নিতে হবে। তো এখানে বলতেছে দুইটা ড্রিট্রিয়াম মিলে একটা ট্রিটিয়াম হয় আর একটা হাইড্রোজেন হয়, সাথে 4.03 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি উৎপাদন হয় একটা বিক্রিয়া। আবার বলতেছে দুইটা ড্রিট্রিয়াম মিলে একটা হিলিয়াম হয় এবং একটা নিউট্রন হচ্ছে প্লাস 3.27 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি হচ্ছে। আবার বলছে যে ড্রিট্রিয়ামের সাথে যে ট্রিটিয়াম একটা উৎপাদন হলো, ফার্স্ট রিঅ্যাকশনের আউটপুট কিন্তু ট্রিটিয়াম, সেই তার যদি রিঅ্যাকশন হয় তাহলেও হিলিয়াম হয়। তো সেকেন্ড ইকুয়েশনের উৎপাদিত হিলিয়াম এবং তৃতীয় ইকুয়েশনের উৎপাদিত হিলিয়াম, মানে থার্ড আর সেকেন্ড ইকুয়েশন দুই ক্ষেত্রেই হিলিয়াম উৎপাদন হচ্ছে, বাট তারা কিন্তু সেম না, একজনের আইসোটোপ, একজনের একটা নিউট্রন বেশি আছে, আরেকজনের একটা নিউট্রন কম আছে। তো থার্ড ইকুয়েশনে দেখা যাচ্ছে এনার্জি বেশি উৎপাদন হচ্ছে 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট, এবং আরেকটি ইকুয়েশনে দেখাচ্ছে রিঅ্যাকশনের ইকুয়েশন যে আমার ড্রিট্রিয়ামের সাথে যদি এই যে সেকেন্ড ইকুয়েশনে যে হিলিয়াম উৎপাদন হচ্ছে তার রিঅ্যাকশন যদি করি তাহলেও আমার হিলিয়াম উৎপাদন হচ্ছে এবং একটা হাইড্রোজেন উৎপাদন হচ্ছে। ফাইনালি এনার্জি হচ্ছে 18.3 মেগা ইলেকট্রন ভোল্ট। এগুলি করার উদ্দেশ্য এগুলি বলে কি বোঝানোর চেষ্টা করছে দেখি। অন্য চ্যাপ্টারে চলে এসেছি, ছিল চ্যাপ্টার 7, আমরা চ্যাপ্টার 7 এ যাই। এখন যেটা বলতেছে যে কথার কথা যে তুমি তোমার কাছে ড্রিট্রিয়াম আছে, ট্রিট্রিয়াম তুমি পাবা না, আমি আগেই বলছি ট্রিট্রিয়াম ন্যাচারালি তুমি পাবা না, ড্রিট্রিয়াম তুমি পাবা। তাহলে তুমি তোমার কাছে যদি 4টা ড্রিট্রিয়াম থাকে, এই 4টা ইকুয়েশনে 4টা ড্রিট্রিয়াম, এই দেখো এই একটা ড্রিট্রিয়াম, এই একটা ড্রিট্রিয়াম, এই একটা ড্রিট্রিয়াম, এই একটা ড্রিট্রিয়াম, এই 4টা ইকুয়েশনে 4টা ড্রিট্রিয়াম তোমার লাগছে, আর এদিকে 2টা ড্রিট্রিয়াম, টোটাল 6টা ড্রিট্রিয়াম তোমার লাগছে। তো ধরে নাও এই 4টা ড্রিট্রিয়াম তোমার ন্যাচারালি তুমি পাইছো, আর এই 2টা ড্রিট্রিয়াম তোমাকে এই ইকুয়েশনের মাধ্যমে উৎপাদন করতে হয়েছে। তো হাইড্রোজেন থেকে তুমি ড্রিট্রিয়াম উৎপাদন করলা, তো 2টা হাইড্রোজেন থেকে 2টা ড্রিট্রিয়াম উৎপাদন করলা, সেই 2টা হচ্ছে এই 2টা, আর এই 4টা ড্রিট্রিয়াম তোমার ইনিশিয়ালি ছিল। তো বিক্রিয়ার মাধ্যমে একজন তোমার ট্রিট্রিয়াম উৎপাদন করলো, আরেকজন হিলিয়াম উৎপাদন করলো। এই ট্রিট্রিয়ামটা আবার 3 নাম্বার ইকুয়েশনে কাজে লাগালা, এই হিলিয়ামটা আবার 4 নাম্বার ইকুয়েশনে কাজে লাগালা। তাহলে টোটাল তোমার কত এনার্জি পাবা? প্রথমে তুমি 2টা হাইড্রোজেন থেকে 2টা ড্রিট্রিয়াম উৎপাদন করতে গেলে 4.4 ইলেকট্রন ভোল্ট উৎপাদন হলো, এরপরে 4টা রিঅ্যাকশনের মাধ্যমে এত মানে এই এনার্জি উৎপাদন হলো, টোটাল যোগ করলে 47.7 47.7 মেগা ইলেকট্রন ভোল্ট উৎপাদন হবে। তুমি ইনভেস্ট করছো 4টা ট্রিটিয়াম, তুমি আউটপুটে পেলা 2টা হিলিয়াম, আলটিমেটলি যে এখানে হিলিয়াম পেলা, এরপরে আরেকটা হিলিয়াম পেলা, 2টা হিলিয়াম পেলা, আর ইনভেস্ট করছিল ইনপুটে কি দিছিলা 4টা ট্রিটিয়াম। তো 4টা ট্রিটিয়াম থেকে তুমি কিন্তু অ্যাকচুয়ালি 2টা হিলিয়াম পাচ্ছ, আর এনার্জি আসছে 47.7 মেগা ইলেকট্রন ভোল্ট। তো সেটাই বললো যে এখানেও কিন্তু চেইন রিঅ্যাকশন তাহলে পসিবল, মানে 2টা ড্রিট্রিয়াম দিলে সে এই ইকুয়েশনে যাবে না এই ইকুয়েশনে যাবে তুমি আগে থেকে জানো না। 2টা ড্রিট্রিয়াম দিলে যে সবসময় ট্রিটিয়ামই উৎপাদন হবে তা না, 2টা ড্রিট্রিয়াম দিলে একটা হিলিয়াম উৎপাদন হয়ে যেতে পারে। তো কোনটা যাবে, আদৌ কি দুইজনের ঘটনা ঘটার পসিবিলিটি সমান, নাকি কেউ বেশি রিঅ্যাকশনে যায়, কোন একটা ইকুয়েশন বেশি ঘটে আর একটা ইকুয়েশন কম ঘটে? কারণ ইনপুট সেম বাট এই পাশে আউটপুট মিলছে না, এই পাশে মানে বাম পাশটা ইকুয়েশনে, 2টা ইকুয়েশনে বাম পাশ সমান, ডান পাশ মিলছে না। তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে আমি যদি 2টা ড্রিট্রিয়ামকে একসাথে রাখি তাহলে তারা কোন ইকুয়েশনে যাবে, প্রথমটাই যাবে না দ্বিতীয়টাই যাবে? যেটাতেই যাক আরো একটা ইকুয়েশন কিন্তু ঘটবে। কথার কথা যে প্রথম ইকুয়েশনটা ঘটলো যে 2টা ট্রিটিয়াম দিলে একটা ট্রিটিয়াম উৎপাদন হলো, তাহলে আরো একটা ট্রিটিয়াম তুমি যদি দাও আর উৎপাদন যে ট্রিটিয়াম হলো তার সাথে মিলে কিন্তু সে আলটিমেটলি হিলিয়াম উৎপাদন করতেছেই কিন্তু।
তার ফলে আমি একটা হাই এনার্জি পাচ্ছি। আর যদি বলো যে না স্যার প্রথম ইকুয়েশনে যাবে না, সে দ্বিতীয় ইকুয়েশনে যাবে, তাহলেও একটা হিলিয়াম, ট্রিটিয়াম না হয়ে এবার হিলিয়াম উৎপাদন করছে, তাহলে এবার আরেকটা ট্রিটিয়াম যদি দাও তার সাথে ট্রিটিয়াম মিলে কিন্তু আবার আমার হিলিয়াম কিন্তু উৎপাদন হচ্ছে, এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি এনার্জি পাচ্ছে, সেটা হচ্ছে 18.3 মেগা ইলেকট্রন ভোল্ট। ফলে এটাও কিন্তু একটা চেইন রিঅ্যাকশনের মতো, যে একটা বিক্রিয়া করেই শেষ হয়ে থাকবে না। আমরা যখন বিক্রিয়া করি তখন তো আর একটা পরমাণু, একটা অ্যাটম নিয়ে কাজ করি না, যে মাত্র একটা হিলিয়ামের অ্যাটম দিলাম, আমরা তো অনেকগুলো হিলিয়াম দিই। তাতে একটা হিলিয়াম মানে দুইটা হিলিয়াম মিলে যদি একটা ট্রিটিয়াম উৎপাদন করে, সেই উৎপন্ন হওয়া ট্রিটিয়ামটা বাকি যে হিলিয়াম আছে তার সাথে একটা মিলে তো আমার মানে হিলিয়াম উৎপাদন করতেই পারে। দুইটা ডিট্রিয়াম দিয়ে একটা ট্রিটিয়াম উৎপাদন করতে পারি, বা দুইটা ডিট্রিয়াম দিয়ে একটা কি বলে হিলিয়াম উৎপাদন করতে পারি। যেটাই উৎপাদন হোক সেটা কিন্তু রেস্ট অফ দি হিলিয়ামের সাথে, সরি, রেস্ট অফ দি ডিট্রিয়ামের সাথে রিঅ্যাকশন করে ফাইনালি আমার হিলিয়াম উৎপাদন করবেই, এবং তাতে আমার এনার্জিটা বেশি আসে। সো এখানেও একটা চেইন রিঅ্যাকশনের ব্যাপার আছে। সো ফিশনে যে শুধু চেইন হয় আর আমার ফিউশনে চেইন হয় না, ব্যাপারটা তা না। এখানে দেখাইছে যে আলটিমেটলি 47.7 47.7 মেগা ইলেকট্রন ভোল্ট উৎপাদন হচ্ছে, সেটা কিন্তু আমার এনার্জি, এবং সেটা কিন্তু অনেকটা কমপ্লেক্স রিঅ্যাকশনের পরেই উৎপাদন হয়েছে আর কি, একটা রিঅ্যাকশনের ফল এটা না, এটা এখানে বলছে। এবং ফিশনের সাথে তুলনাটা এখানে কিন্তু করছে। তো তোমার এখানে টোটাল এনার্জি আসছে হচ্ছে 47, তাই না? কয়টা হিলিয়াম দিলা? হিলিয়াম টোটাল কয়টা ইউজ হলো বলো তো? সরি, ডিট্রিয়াম। তোমার ইনপুট ছিল ডিট্রিয়াম, আউটপুট হলো তোমার হিলিয়াম। কয়টা ইনপুট ডিট্রিয়াম দেওয়াতে 47.7 মেগাভোল্ট উৎপাদন হয়েছে? চারটা। চারটা কি নাকি আরো বেশি? হুম, এনার্জি, the energy used per atomic mass unit of deuterium fuel would thus be approximately 6 mega electron volt. বলতেছে একটা অ্যাটম একটা ডিউটেরিয়াম 6 মেগা ভোল্ট প্রায় অ্যাপ্রক্সিমেটলি উৎপাদন করে, সেটা ঠিক কিভাবে? সেটা ঠিক কিভাবে? এখানে তোমার চারটা ডিউটেরিয়াম আছে, এই চারটা ডিউটেরিয়াম আর সাথে কিন্তু আরো দুইটা ডিউটেরিয়াম রিঅ্যাকশনে কিন্তু গেছে। আমরা এই চারটা ডিউটেরিয়াম কিন্তু ন্যাচারালি পাইছি, আর এই দুইটা ডিউটেরিয়াম বলছিলাম যে হাইড্রোজেন থেকে উৎপাদন করে নিছি। এই চারটা ন্যাচারালি, আর এই দুইটা যে তুমি আরো যে দুইটা ডিউটেরিয়াম ইউজ করছো সেটা হচ্ছে আর্টিফিশিয়ালি, মানে আমি রিঅ্যাকশন করে নিছি, একটা নিউট্রন একটা হাইড্রোজেন দিয়ে হিলিয়াম বানিয়ে নিয়েছি, তাই না? তো টোটাল 6টা। তো সেই হিসাব করলে যে একটা ডিউটেরিয়াম উৎপাদন করতেছে ভাগে 6 মেগা ইলেকট্রন ভোল্ট করে। আর তোমার যদি ফিশনের সাথে তুলনা করো, ফিশন কিন্তু ইউরেনিয়াম 235, হুম, তাহলে তার যদি 235 হয়, 235 হয়, যদি একটা রিঅ্যাকশনের মাধ্যমে 190 মেগা ইলেকট্রন ভোল্ট উৎপাদন করে, তাহলে তুমি অ্যাটমিক নাম্বার দিয়ে ভাগ করো, এই হচ্ছে 235। আর তোমার বলে জিট্রিয়ামের অ্যাটমিক নাম্বার কত? এখানে দেখো 2 আর নিচে হচ্ছে 1, তাই না? এখানে কিন্তু কি বলে উপরে যেটা সেটা 2 আর নিচে হচ্ছে 1। তাহলে এখানে যদি 4টা দেয় তাহলে আর উপরের সংখ্যা যদি 2 হয়, 4 দুগুণে 8, 8 দিয়ে ভাগ করলে মানে 6 এটা 48, তার মানে 6 মেগা ইলেকট্রন ভোল্ট। যদি অ্যাটমিক নাম্বারের হিসাব করো, ইউরেনিয়ামেরও এখানে যেরকম 2 আছে, ডিউটেরিয়ামের উপরে 2 আছে, ইউরেনিয়ামের উপরে কিন্তু কত থাকে? 235। তাহলে তার যদি উৎপন্ন হয় 190 এনার্জি মেগা ইলেকট্রন ভোল্ট, আর এর যদি টোটাল নাম্বার হয় 235, 235 মানে কি? এখানে 235টার মধ্যে প্রোটনও আছে নিউট্রনও আছে। এই উপরে যে সংখ্যাটা অ্যাটমিক নাম্বার, এর মানে কি? এর মানে হচ্ছে এতগুলো পার্টিকেল আছে, নিউট্রন প্লাস প্রোটন। তো সেইটা, হ্যাঁ বলো। যোগ করলে কি আসতে? কোথায়? না না না, সেটা না,
সেটা না, এখানে টোটাল তোমার এই যে এই কোয়েশ্চেন খেয়াল করো, টোটাল ইউজ হয়েছে কয়টা? চারটা না? চারটা ডিট্রিয়াম না? একটা ডিট্রিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 2। 2 মানে কি, এর মধ্যে একটা প্রোটন আছে, একটা নিউট্রন আছে। তাহলে চারটা এরকম নিউক্লিয়াস যদি অ্যাড করো, তাহলে টোটাল কয়টা পার্টিকেল হবে? 8টা পার্টিকেল হবে না? মানে 4 দুগুণে 8। তাহলে একটা পার্টিকেলের হিসাবে যদি চিন্তা করো, একটা পার্টিকেল থেকে কি পরিমাণ এনার্জি উৎপাদন হয়েছে, তাহলে তোমার 6 আসবে। কারণ 47.7 কে যদি 48 ধরো, আর 48কে তুমি যদি 8 দ্বারা ভাগ দাও, তাহলে সম্ভবত 6 আসবে। 6 8 48 না? হ্যাঁ, সেটাই এখানে বলছে। এবার একই কথা বলতেছে যে আমি, এটা তো ফিউশনই হলো, এবার ফিশনের কথা চিন্তা করো। ফিশনে ইউরেনিয়াম 235 ইউজ করি, তার মানে ওখানে তোমার প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা 235। আর সেখানে একাধিক ইউরেনিয়াম হয় না, একটা ইউরেনিয়ামকে একটা নিউট্রন দ্বারা আঘাত করলেই একটা ফিশন বিক্রিয়া হচ্ছে, তার 90 মেগা ইলেকট্রন ভোল্ট উৎপাদন হচ্ছে। এবার 190 কে 235 দিয়ে যদি ভাগ করো, তাহলে পার পার্টিকেলে আমার 0.81 মেগা ইলেকট্রন ভোল্ট উৎপাদন হচ্ছে, যে ক্ষেত্রে ফিউশন আমাকে 6 মেগা ইলেকট্রন ভোল্ট দিচ্ছে। এখানে হিসাব করে দেখাইছে পার পার্টিকেল পার অ্যাটমিক নাম্বারের হিসাব আমার ফিউশন কিন্তু ফিশনের থেকে বেশি এনার্জি দিচ্ছে। যদি আমাকে বেশি এনার্জি দেয়, তাহলে এখান থেকে আমার বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এই থিওরিটিক্যাল কনসেপ্ট। পরবর্তীতে আমরা গিয়ে দেখবো কি কি সমস্যা হয় কি না হয়। থিওরিটিক্যালি বলতেছে যে আমার পানি অ্যাভেলেবেল আছে, আবার এখান থেকে হাইড্রোজেন ডিট্রিয়াম ট্রিটিয়াম দিয়ে আমি কি বলে বেশি এনার্জিও পাচ্ছি। হোয়াই নট ফিউশন? তাহলে ফিউশন কেন নয়? ফিশনে তো এত সমস্যা, তাহলে ফিউশন কেন নয়? এটা একটা কিন্তু থিওরিটিক্যালি হিসাব করলে মনে হচ্ছে যে তাহলে ফিউশন কেন নয়, কারণ ফিউশনে এনার্জি বেশি পাচ্ছে আমি পার অ্যাটমিক নাম্বারে চিন্তা করবো। এখন সমস্যাগুলোর কথা বলবো। ইলেকট্রোস্ট্যাটিক এন্ড নিউক্লিয়ার ফোর্সেস, এটা একটা বড় ইস্যু। ফিশন ফিশনে এত সহজ, তার কারণ ফিশনকে ভাঙতেছে, ভাঙা খুব সোজা, গড়া খুব কঠিন। মানে একটা জিনিস ভাঙতে সবাই পারে, যদি এবার বলো যেটা জোড়া দিয়ে দাও, তাহলে খুব টাফ। ইউরেনিয়াম রেডিয়েটিভ ম্যাটেরিয়াল, তাকে নিউট্রন দিয়ে আঘাত করলে ভেঙে যাচ্ছে, খুব ভালো কথা। কিন্তু যখন তুমি বলবা যে দুইটা ডিউট্রিয়াম তোমরা জোড়া লেগে যায়, মানে দুইটা মিলে হিলিয়াম উৎপাদন করো, তখন কি কি সমস্যা হতে পারে? এখন এই যে তুমি তুমি কিন্তু অ্যাটম নিয়ে কথা বলছো না, তুমি কিন্তু নিউক্লিয়াস নিয়ে কথা বলছো। নিউক্লিয়াস মানে এখানে কোনো ইলেকট্রন নেই, শুধু প্রোটন আর নিউট্রন আছে। ইলেকট্রন গুলো ফেলে দিয়ে মাঝখানে যে নিউক্লিয়াসটা আছে, তোমরা কিন্তু সেটা নিয়েই চিন্তা করতেছো। তাহলে এর মধ্যে একে তো কোনো ইলেকট্রন নাই, তার মানে পজিটিভ চার্জ হয়ে আছে আমার ডিট্রিয়ামটা। এবার দুইটা ডিট্রিয়ামকে বলতেছে যে তোমরা একসাথে মার্জ হও। মার্জ কি হবে? দুজনেই তো পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ দুজনকে বলতেছে যে দুজন মার্জ হয়ে হিলিয়াম উৎপাদন করো। এদের মধ্যে কি কোনো বিকর্ষণ শক্তি কাজ করবে না? অবশ্যই করবে। সেই কথাটা বলছে যে ফিশনে যে সমস্যাটা ছিল না, ফিউশনে সেই সমস্যাটা আছে। দুইটা পজিটিভ চার্জ, অফকোর্স পজিটিভ চার্জ, কারণ ডিট্রিয়াম যে তার ইলেকট্রন গুলো সরিয়ে ফেললে মাঝখানে যে নিউক্লিয়াসটা, সেটা নিয়ে তুমি কাজ করছো। তো একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ব্যালেন্স এই কারণেই থাকে, কারণ নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন থাকে তার আউটার সেলে ততগুলো ইলেকট্রন থাকে। তো নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জ দুটো সমান হয় বলে দেখি তো এটা ব্যালেন্সে থাকে। এবার সমস্ত ইলেকট্রন সরিয়ে দিয়ে মাঝখানে নিউক্লিয়াস নিয়ে আসছো দুটো ডিট্রিয়ামের, বলতেছে জোড়া লেগে যাও, মিলে তুমি হিলিয়াম উৎপাদন করো। তখন কিন্তু এই যে দুটো পজিটিভ চার্জ একজন একজনকে বিকর্ষণ করবে। তো সেই কুলম্বস ল তো তোমরা জানো, যে দুটা বস্তু যে মানে আধান যে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, সেই যে ফোর্সটা, কুলম্ব ফোর্সটা, সেটা কিসের উপর নির্ভর করে? দুজনের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এগুলি ফিজিক্সের ল, অনেক আগে পড়ে আসছে স্কুলে। সেটা লিখছে Z1 × Z2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আরটা ডিস্টেন্স এবং ভরটা হচ্ছে Z1 আর Z2 দুজনের। সেই কথাগুলো এখানে বলছে, এবং তারা যে বিকর্ষণ করবে সেই কথাটাও এখানে বলছে। এটা একটা সমস্যা। এখানে একটা কার্ভ একে বুঝাইছে ব্যাপারটা।
আরবে বলতেছে যে যদি তুমি এই বিকর্ষণ শক্তিকে ওভারকাম করিয়ে বিক্রিয়া ঘটাতে চাও, তাহলে তাদের মধ্যে এনার্জি লেভেলটা বাড়িয়ে দিতে হবে। এনার্জি লেভেলটা যদি বাড়িয়ে দাও, তাহলে মানে এনার্জি লেভেলটা তাদের যে বিকর্ষণ শক্তি তার থেকে যদি বেশি হয়ে যায়, তখন সেই বিকর্ষণ শক্তিটার ফ্যাক্ট হবে না, তখন ওইটা আর কোনো বড় ফ্যাক্টর হবে না। ওরা এই বিকর্ষণ শক্তিটাকে ওভারকাম করে দুজন কাছাকাছি এসে রিঅ্যাকশনে যাবে এবং সে প্রোডাক্ট হিসেবে হিলিয়াম উৎপাদন কিন্তু করবে। সেক্ষেত্রে দেখাইছে যে আমার এনার্জি লেভেল যদি লো হয় তাহলে পসিবিলিটি কম। এখন বলতে পারো স্যার সিগমা ডিডিটা কি, সিগমা ডিডি বার্নসটা কি? আমি আগেও বলছি 1 বার্ন সমান সমান 10⁻⁻28 মিটার স্কয়ার। তার মানে এখানে বুঝতেই পারছো এটা একটা ক্রস সেকশন বলতেছে। যেমন একটা শসা, এটাকে লম্বা লম্বি ভাবেও কাটতে পারো আর আড়ি ভাবেও কাটতে পারো। একটা অরেঞ্জ, একটা আপেল, এটাকে তুমি লম্বা লম্বি ভাবেও কাটতে পারো আর আড়ি ভাবে কাটতে পারো। একটা স্লাইস যদি কেটে নাও, একটা ঘনবস্তুর একটা স্লাইস যদি কেটে নাও, তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ তো সমানই থাকবে। তোমার কাছে একটা ঘনবস্তু আছে, এর দৈর্ঘ্য ধরো 5 মিটার, প্রস্থ ধরো 5 মিটার, উচ্চতা ধরো 5 মিটার। তো তুমি এর মাঝখান থেকে একটা স্লাইস কেটে নিলা, তাহলে এর দৈর্ঘ্য এবং প্রস্থ কত হবে কি মনে হয় তোমাদের? হ্যাঁ, 5 মিটার 5 মিটারই তো থাকবে। তো এরকম তুমি যখন একটা বিক্রিয়া ঘটাচ্ছ, এখানে তুমি তো একটা কোর তৈরি করতেছো, অনেকগুলো নিউক্লিয়াস নিয়ে একটা কোর তৈরি করতেছো, একটা ঘনবস্তুর মতো একটা কিউব তৈরি করছো। তো তার একটা স্লাইস যদি কেটে, তো তার দৈর্ঘ্য প্রস্থ মিলেই তো তার ক্ষেত্রফলটা আসবে। সেটা কি বলছে ক্রস সেকশন, সেটাই কেন লিখতেছে সিগমা ডি ডি এত বার্নস। বার্নস মানে 1 বার্ন সমান সমান 10⁻⁻28 মিটার স্কয়ার। তো এখানে যত বার্নস আছে তার সাথে 10⁻⁻28 গুণ করলে অত মিটার স্কয়ার হবে, মানে অত দৈর্ঘ্য এবং প্রস্থ হবে আর কি। যা আলাদা ইউনিট এখানে ইউজ হচ্ছে। বলতেছে যে বিক্রিয়া হচ্ছেই না যখন এনার্জি তোমার কম। এই যে নিউট্রন এনার্জি কিলো ইলেকট্রন ভোল্টে, মানে কিলোর নিচে এটা বিক্রিয়াই যাবে না, মিনিমাম তোমার কিলো ইলেকট্রন ভোল্টে যাইতে হবে, সেটাও অনেক বেশি, মানে প্রায় 70 বা 75 দিকে গেলে তোমার কিন্তু বিক্রিয়াটা কিন্তু ঘটছে আর, ঠিক আছে। এবং সেক্ষেত্রে তার করসপেন্ডিং ক্রস সেকশনের এরিয়া কত হবে সেটাও তুমি দেখতে পাচ্ছ। মানে খুব ছোট কোর দিয়ে কি বিক্রিয়া হবে নাকি কোর এরিয়াটা বড় হবে সেটাও কিন্তু তুমি দেখতে পাচ্ছ, তাই না? তো এটা একটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া ভার্সেস নিউট্রন এনার্জির একটা কার্ভ, এবং এনার্জির ইউনিটটা খেয়াল করো কিলো ইলেকট্রন ভোল্টে। সুতরাং বোঝা যাচ্ছে দুইটা নিউট্রন ফিউশন বিক্রিয়ার মাধ্যমে হিলিয়াম তখনই উৎপাদন করবে যখন তার এনার্জি লেভেলটা কিলো ইলেকট্রন ভোল্টে কিন্তু যাবে। সুতরাং তোমাকে কিন্তু এনার্জি লেভেলটা খেয়াল রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন কিলো ইলেকট্রন ভোল্টে লাগবে? তার কারণ হচ্ছে আমাদের ওই যে একটা রিপালশন আছে, একটা বিকর্ষণ আছে, দুটো পজিটিভ চার্জ একজন একজনকে বিকর্ষণ করে, সেটাকে ওভারকাম করার জন্যই তোমার এই কিলো ইলেকট্রন ভোল্টে এনার্জিটা কিন্তু লাগবে নিউট্রনের। সেই কথাগুলো এখানে বলছে। এখন এই রিঅ্যাকশনটা প্লাজমাতে ঘটে। প্লাজমাটা কি? a medium in which high particle energies are obtained in the plasma, আর obtained is the plasma। তো প্লাজমা বলতে বোঝাচ্ছে যেখানে পার্টিকুলার এনার্জি তুমি হাই করতে পারো, এরকম একটা মিডিয়াম, গ্যাসিয়াম মিডিয়াম। তো কি বলছে, ইট কনসিস্ট অফ এ হাইলি আয়োনাইজড গ্যাস। আগেই বলছেন গ্যাসিয়াম মিডিয়াম, কিন্তু এর কিন্তু গ্যাসটা আয়োনাইজড গ্যাস হতে হবে। আয়োনাইজ মানে বুঝতেই পারছো, ভোল্টেজ ডিফারেন্স থাকার কারণে এর মাঝখানে কি বলে, যেমন পানির মধ্যে তুমি যদি অ্যানোড ক্যাথোড দাও তাহলে পানিটা কিন্তু আয়োনাইজ হয়ে যাবে, তার মধ্যে মানে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ ভাবে ভাগ হয়ে যাবে। ঠিক তেমনি একটা গ্যাসিয়াম মিডিয়ামে তুমি যদি দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স দাও তাহলে সেই গ্যাসটা কিন্তু আয়োনাইজ হয়ে যাবে, এর মধ্যে পজিটিভ এবং নেগেটিভ আয়নে ভাগ হয়ে যাবে। তো সেটাই বলছে হাইলি আয়োনাইজড গ্যাস as an electrical discharge created by the acceleration of electrons, পরে কি বলছে ইকুয়াল নাম্বারস অফ ইলেকট্রনস এন্ড পজিটিভলি চার্জ আয়নস আর প্রেজেন্ট। এবং সেখানে ওই গ্যাসিয়াম মিডিয়ামে যতগুলো পজিটিভ চার্জ থাকবে ঠিক ততগুলোই নেগেটিভ চার্জ থাকবে, ফলে এটা ব্যালেন্সে থাকবে, সেই কথাটা বলছে এখানে। সো দ্যাট কি দ্য মিডিয়াম ইলেকট্রিক্যাল নিউট্রাল, নিউট্রাল হওয়ার জন্য এটা হতে হবে।
আর কি বলছে, তো এই কথাগুলোই বলছে, থ্রো দ্য ইনজেকশন অফ এনাফ এনার্জি ইনটু দ্য প্লাজমা। ওই একই কথা, তুমি যে এই প্লাজমার মধ্যে ডিউটেরিয়াম দিবা, সেখানে কিন্তু এনার্জি একটা নির্দিষ্ট লেভেলে না গেলে রিঅ্যাকশন ঘটবে না। তো সেটা বলছে, থ্রু দ্য ইনজেকশন অফ এনাফ এনার্জি ইনটু দ্য প্লাজমা, ইটস কি বললো, ইটস টেম্পারেচার ক্যান বি ইনক্রিজড, টেম্পারেচারটা বাড়তে পারে, অ্যান্ড পার্টিকেলস সাচ এস ডিউট্রনস রিচ দি স্পিড ফর ফিউশন টু বি ফেভারেবল। তো এখানে অনেকগুলো প্যারামিটার চলে আসছে, টেম্পারেচার চলে আসছে, এনার্জি চলে আসছে, এবং তোমার স্পিডের কথা চলে আসছে। স্পিড তো লাগবেই, হাই এনার্জি দিচ্ছই তো তুমি স্পিড হওয়ার জন্য, যাতে করে ওই যে বিকর্ষণ শক্তিটাকে সে ওভারকাম করতে পারবে, করে সে ডিরেকশনে যেতে পারে। তো তার সাথে টেম্পারেচার সম্পর্কযুক্ত। দেখো এগুলো একটা একটার সাথে সম্পর্কযুক্ত। প্রথমে বললো এনার্জিটা কিলো ইলেকট্রন ভোল্টে হতে হবে, 10⁴ এর দিকে যেতে হবে, 10⁻³ কিলো ইলেকট্রন ভোল্ট, বাট এখানে প্র্যাকটিক্যাল 10⁴ রাখা হয়, কিলো ইলেকট্রন ভোল্টে যাইতে হবে। কিন্তু চাইলেই কি কোনো মিডিয়ামকে এনার্জি কিলো ইলেকট্রন ভোল্টে দেওয়া যায়? তাতে করে কি অন্য কোনো সমস্যা হয় না? এখানে কাইনেটিক এনার্জি সূত্র দিয়ে দেখাচ্ছে, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 3/2 কেটি। এটা তো কনস্ট্যান্ট, 1.3 × 10⁻⁻23 জুল পার কেলভিন। সম্ভবত বোল্টজম্যান কনস্ট্যান্ট এটা হতে পারে, যদি আমি ঠিক থাকি। আর টিটা হচ্ছে টেম্পারেচার। তো ওখানে বলতেছে যে তুমি এনার্জি দিবা 10⁴ ইলেকট্রন ভোল্ট, তাতে টেম্পারেচার দেখো কত আসতেছে, 77 ইন্টু 10⁻⁴ কত, 6 কেলভিন। তো বলতেছে এই টেম্পারেচার তো সূর্যের সারফেসে থাকে, তো তুমি কি এই টেম্পারেচার বানাতে পারবা? এনার্জি মানে বিক্রিয়া ঘটানোর জন্য এনার্জি দরকার, এবং সেই এনার্জি প্রডিউস করতে গেলে আমার টেম্পারেচার লাগতেছে 77.10⁶ কেলভিন। এটা কিন্তু সেলসিয়াস না, এটা কিন্তু কেলভিন। কত কেলভিন 1 সেলসিয়াস? 273। কত? 273। তো এরকম কিন্তু একটা ইকুয়েশন আছে কত, হ্যাঁ সেইভাবে এখানে বলছে সাচ এ টেম্পারেচার গ্রেটলি এক্সিডস দ্য টেম্পারেচার অফ দ্য সারফেস অফ দ্য সান। মানে এই টেম্পারেচার বলতেছে সূর্যের টেম্পারেচার কেউ ছাড়িয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু এখন কিন্তু সমস্যার কথাগুলো বলতেছে। এক নম্বর সমস্যা বলতেছে যে বিকর্ষণ শক্তি কাজ করে, তো সমাধান হলো যে আচ্ছা ঠিক আছে এনার্জি বাড়িয়ে দাও, তাহলে বিকর্ষণটাকে ওভারকাম করে বিক্রিয়া ঘটবে। এরপরে বলতেছে যে ঠিক আছে তুমি এনার্জি বাড়াবা, তো এই এনার্জি করতে গেলে টেম্পারেচারটা কত আসতেছে, কারণ একটা সাথে রিলেটেড। কাইনেটিক এনার্জি E is equal to 3/2 kT, এখানে টিটা বেড়ে গেল এত। তো এটা একটা ইস্যু হয়ে কিন্তু দাঁড়ালো, এটা কি করে সলভ করা যায়? বলতেছে টেম্পারেচার আবার প্রেসারের সাথে সম্পর্কিত, কারণ এগুলো ফিজিক্সে পড়ে আসছে। পিবি ইজ ইকুয়াল টু এন টি, এটা তো বলছি কনস্ট্যান্ট, টি টা টেম্পারেচার, এন হচ্ছে নাম্বার অফ মানে তোমার ওইখানে মলিকিউল কতগুলো আছে, পি ইজ ইকুয়াল টু প্রেসার, ভি ইজ ইকুয়াল টু ভলিউম। তো এন বাই ভি মানে নাম্বার অফ মলিকিউলস ডিভাইডেড বাই ভলিউম করলে ডেনসিটি বেড়ে যায়। এই কথাটা আমি ফিশনের সময়ও বলছিলাম, টেম্পারেচার বাড়ালে ডেনসিটি কিন্তু কমে যাবে, কারণ আয়নগুলো একজন আরেকজনের থেকে দূরে দূরে সরে যাবে টেম্পারেচার বাড়ালে। তো তখন যদি ডেনসিটি তোমার কি বলে, টেম্পারেচার বাড়ানোর কারণে যদি ডেনসিটি কমে যায়, তখন কিন্তু প্রেসারটা দিয়ে কিন্তু তুমি সেটা আবার কন্ট্রোল করতে পারবে, কারণ পিভি ইজ ইকুয়াল টু এন কে টি। সো তুমি যদি এন বাই ভি এটা কমে যায় টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে, সেটাকে ব্যালেন্স করার জন্য তুমি প্রেসার কিন্তু একটা প্যারামিটার আছে, এই কোশ্চেন দেখে বোঝা যাচ্ছে প্রেসারটা তুমি যদি ম্যানেজ করতে পারো, কখনো কমিয়ে কখনো বাড়িয়ে, ট্রায়াল এন্ড এরর, তুমি কিন্তু ওই ব্যাপারটাকে মানে নিউট্রালাইজ করতে পারো, যে টেম্পারেচার বাড়ালে যে ডেনসিটি কমে যাচ্ছে, সেটা কিন্তু তুমি প্রেসার কম বেশি করে ব্যাপারটাকে নিউট্রালাইজ করতে পারো। এই কোশ্চেন থেকে সেটা বলতেছে ওই সমস্যার সমাধান হিসাবে। এবার আরেক সমস্যা, মানে এখানে আরো একটা সমস্যার কথা বলতেছে, যে এনার্জি লস হয়ে যায়, আমার রেডিয়েশনের কারণে এনার্জি লস হয়ে যায়। ওই যে উপরে বিক্রিয়াগুলো দেখাইছি, এই বিক্রিয়াগুলো শুধু হিলিয়াম উৎপাদন হচ্ছে তা না, সাথে সাথে আরো
কিছু দেখা যাচ্ছে নিউট্রন উৎপাদন হচ্ছে বা পজিট্রন উৎপাদন হয়ে যাচ্ছে। তো এইসব যদি রেডিয়েশন হতে থাকে তাহলে আমার এনার্জিটা কিন্তু কমে যাবে। টোটাল এনার্জি সেম, ওই পাশে বাম পাশে ছিল দুইটা ডিউট্রিয়াম, ডান পাশে উৎপাদন যদি শুধু হিলিয়াম হতো আর কিছু উৎপাদন না হতো তাহলে কিন্তু আমার বেশি এনার্জি পেতাম। এখন যদি বলি যে হিলিয়ামও হবে, পজিট্রনও হবে, নিউট্রনও হবে, সাথে আর একটা হাইড্রোজেন হবে, তাহলে এনার্জিটা তো মাসে কনভার্ট হয়ে গেল, E=mc²। তো হয় তোমার ভরে থাকবে নয় এনার্জিতে থাকবে। যদি ভর বেড়ে যায় মানে বাই প্রোডাক্ট অনেকগুলো বেড়ে যায় তাহলে এনার্জিতে আমি কমই পাবো, স্বাভাবিক হিসাব। আর যদি বাই প্রোডাক্ট কম থাকে সেই ভরটা কিন্তু তাহলে আমার তোমার এই যে কি বলে এনার্জি আকারে কিন্তু রিলিজ হবে। তো যেহেতু ভর এবং এনার্জিতে একজন একজনে কনভার্ট হতে পারে, এই ছবিতে তাই দেখাচ্ছে যে একটা নির্দিষ্ট টেম্পারেচার, কোয়েশ্চেন টেম্পারেচার সম্ভবত থেকে বলতেছে 4.4 × 10⁸ কেলভিন। এই টেম্পারেচার একটা হিউজ টেম্পারেচার, কিন্তু এই টেম্পারেচারে বেশি হওয়া আমার উচিত কেন, বা এই টেম্পারেচার পর্যন্ত পৌঁছা উচিত কেন? কারণ এই টেম্পারেচার থেকে যদি কম হয়, মানে রিঅ্যাকশনের জায়গা টেম্পারেচার যদি কম হয় তাহলে আমার ফিউশনের এনার্জিটা কম হচ্ছে, রেডিয়েশনটা বেশি হচ্ছে। এই টেম্পারেচার পরে গিয়ে দেখা যাচ্ছে আমার রেডিয়েশনটা কম হচ্ছে, আমার ফিউশনের এনার্জিটা কিন্তু বেশি হচ্ছে। দেখো এই যে পাওয়ারটা, এই পাওয়ার স্পেসিফিক পাওয়ার ওয়াটস পার সেন্টিমিটার কিউব, এখানে দেখো ফিউশনের পাওয়ার কিন্তু কম কিন্তু রেডিয়েশন বেশি। এর এই যে এই টেম্পারেচার 4.4 × 10⁸ কিলো কেলভিন, এরপর দেখা যাচ্ছে আমার রেডিয়েশনটা কমে যাচ্ছে কিন্তু ফিউশনের এনার্জিটা কিন্তু আমার পাওয়ারটা বেশি, ফিউশনের ফলে পাওয়ারটা বেশি। আমরা কি চাই, এইসব রেডিয়েশন বেশি হোক নাকি এনার্জিটা বেশি হোক? আমরা নিশ্চয়ই চাই এনার্জিটা বেশি হোক, রেডিয়েশনটা কম হোক। রেডিয়েশনের মাধ্যমে যে এক্সট্রা পজিট্রন, গামা রে, আলফা রে, এইসবই যদি সব উৎপাদন হয়ে যায়, আমার এনার্জি কম হয়, তাহলে তো সমস্যা। তো এনার্জিটা বেশি যাতে হয় এবং রেডিয়েশন লস যাতে কম হয়, তার জন্য আমার কোয়েশ্চেনিং টেম্পারেচার 4.4 × 10⁸ কত 8 কেলভিন টেম্পারেচারে পৌঁছা বা তার থেকে বেশি পৌঁছা আমার জন্য জরুরি। এই কার্ভের মাধ্যমে সেটাই বোঝায়। এই কথাগুলো এখানে লেখা আছে, পড়ে নিন, যেখানে কি কথাবার্তা লেখা আছে এগুলো পড়ে নিন। তাহলে সামারিতে এখানে আসে। তো আমাদের মূলত সমস্যাগুলো, অনেকগুলো সমস্যা ফিউশনের জন্য বললাম। এক নাম্বার হচ্ছে আমার বিকর্ষণ শক্তি, দুইটা নিউক্লিয়াসে দুইটি পজিটিভ চার্জ, তার জন্য সমস্যা, এবং তার সমাধান হচ্ছে আমাদের এনার্জিটা যদি বাড়িয়ে দেয়। তাহলে এনার্জি বাড়ানোর ক্ষেত্রে তখন আবার দেখা যাচ্ছে যে এনার্জি বাড়াতে গেলে আমার টেম্পারেচারটা হিউজ বেড়ে যাচ্ছে, এটা একটা সমস্যা। তখন বলছে টেম্পারেচার এবং টেম্পারেচারটা কম বেশি করার ক্ষমতা আমার হাতে আছে, কারণ আমার হাতে প্রেশার নামক একটা বস্তু আছে। কারণ প্রেশার এবং টেম্পারেচার তারা কিন্তু ইন্টার রিলেটেড। কারণ টেম্পারেচার বেশি বাড়ে গেলে যে আমার ডেন্সিটিটা কমে যাচ্ছে সেটা কন্ট্রোল করতে পারি আমি প্রেশার কম বেশি করে। কিন্তু ফাইনালি আরেকটা বলতেছে যে আমার রেডিয়েশনের লস বেশি হয়ে যাচ্ছে, আমার এনার্জি উৎপাদন হচ্ছে। বেশি এনার্জি যদি পাইতে চাই, রেডিয়েশন লস কম চাই, তাহলে আমাকে মিনিমাম কোশ্চেনিং টেম্পারেচার লাগবে 4.4 × 10⁸ কেলভিন। তো এই সমস্যাগুলো কিন্তু আমার ফিউশন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ফেস করছি। তাহলে আর লাভের অংশটা কি দেখলাম? এটা তো শুধু ডিসঅ্যাডভান্টেজ বললাম। তো অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রকৃতিতে যে ফুয়েল পাওয়া যায় সেটার ক্ষেত্রে পানি পৃথিবীর একটা বিশাল অংশ জুড়ে আছে। সুতরাং পানির মধ্যে আমরা হাইড্রোজেন পাই, ড্রিট্রিয়ামও পাই। কিন্তু ট্রিট্রিয়াম না পাইলেও আমি কিন্তু ড্রিট্রিয়াম কিন্তু পাই, মানে ন্যাচারালি। আর পানি কখনো শেষ হবে না ধরে নিলে আমাদের এই যে ফুয়েলও কখনো শেষ হবে না। অপরপক্ষে ফিশন বিক্রিয়ার ক্ষেত্রে ইউরেনিয়াম কিন্তু লিমিটেড এবং খুব দামি, পানির মতো সস্তা না। এবং অ্যাটমিক মাসে যদি আমি এনার্জি হিসাব করি, আমি দেখতেছি যে ফিশন বিক্রিয়া থেকে বেশি এনার্জি কিন্তু আমি পাচ্ছি। তো এগুলি হলো পজিটিভ সাইড। আর নেগেটিভ সাইড গুলো তো আমরা দেখলাম, এবং সেগুলো কি করে সলভ করা যায় সেটাও আমরা কিন্তু কিছুটা দেখলাম এই চ্যাপ্টার। তো এবার আমরা আরেকটা চ্যাপ্টারে যাব।
ফিশন যেমন পড়েছে, ফিশন রিঅ্যাক্টরও পড়েছি, আজকে ফিউশন করলাম, তো ফিউশন রিঅ্যাক্টরটা পড়ে নেওয়া উচিত। তো রিঅ্যাক্টরের সংজ্ঞা বলছে ডিভাইস that permits the controlled release of fusion energy is designated as a fusion reactor in contrast with one yielding fission energy. তো ফিশন এনার্জি আর ফিশন রিঅ্যাক্টর এক কথা না। হ্যাঁ, কেন, কি হয়েছে? আগের চ্যাপ্টার খুব ছোট একটা চ্যাপ্টার, আমি ভেঙে ভেঙে বাচ্চাদের মতো তোমাদের বলছি, এত বড় ক্লাসে তো ভেঙে ভেঙে কেউ কাউকে বলে না। সেক্ষেত্রে সামনে থেকে তাহলে আমাকে এইসব মানে মানে টানতে হবে আর কি। এত ভেঙে ভেঙে বলতে গেলে তো দেখা যাচ্ছে আমার 3 পাতার একটা চ্যাপ্টার পড়তে 1 ঘন্টা চলে গেছে। তো এটা যদি আমরা নেক্সট ক্লাসে পড়ি, তো সেই ক্ষেত্রে আমি অত ডিটেলসে বলবো না, তোমরা নিজেদের বাসা থেকে পড়ে দেবে। আমি জাস্ট মানে মানে মূল কথাটা বলে চলে যাবো, কারণ আমাদের সিলেবাস অনেক বাকি আছে। মানে কারণ দেখতেই তো পাচ্ছ গত ক্লাসে কত নাম্বার লেকচারে শেষ করছি, কত 18তে শেষ করছে বোধ হয়, 18 বা এরকম কিছু একটা হবে আর কি। তো টোটাল তো 42টা লেকচার লাগবে। তো ঠিক আছে, তোমরা যদি চাচ্ছ না নেক্সট আমি একবারে অন্যগুলো একসাথে মিলিয়ে আমরা তাড়াতাড়ি শেষ করবো আর কি। চ্যাপ্টার তো তোমার কি বলে, আমাদের এখানে তো আরো মিনিমাম 2-3টা চ্যাপ্টার আছে, আবার চ্যাপ্টারের বাইরেও আছে, মানে এই বইয়ের চ্যাপ্টার তো আছে, এই চ্যাপ্টারের বাইরেও কিছু জিনিস অন্য জায়গা থেকে, মানে আমরা যেটা পড়তেছিলাম ইন্ডিয়ান যে একটা স্লাইড সেকশন পড়তেছিলাম, সেখানে কিছু স্লাইড আছে, প্রায় প্রচুর ম্যাথমেটিক্যাল অপশন এবং তোমার অনেক আন্ডার গ্রাজুয়েশন, তোমরা আন্ডার গ্রেড করতেছো, আন্ডার গ্রেড লেভেলের জন্য উপযুক্ত না, ওগুলি মাস্টার্স বা কিছু কিছু আছে একেবারে হায়ার লেভেলের। তো সেই কারণে সেই জিনিসগুলো আমি কিছু বাদ দিয়ে বইয়ের কিছু চ্যাপ্টার আমি এখানে অ্যাড করছি। তোমাদের সিলেবাসে গতবার যারা এগুলি নিয়েছিল তারা এক চিঠিয়ে ওগুলি গেছে, কিন্তু আমি মনে করতেছি যে তোমাদের সিলেবাসে ফিউশন নামও একটা ব্যাপার আছে, বাট আমি দেখলাম ওইখানে ফিউশন বলে কিছুই নাই। যেহেতু তোমাদের সিলেবাসে ফিউশন আছে, তো আমি এখান থেকে কিছু চ্যাপ্টার এখানে অ্যাড করছি, আবার ওখান থেকেও কিছু পড়বো, আলটিমেটলি আমাদের 42টা লেকচারই ফলো হবে। তো ইটস নট অনলি অ্যাবাউট বুক, যেই বইয়ের শুধু চ্যাপ্টার গুলো আমাদের মিলিয়ে ঝিলিয়ে। Rule number 1,